নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে আপার প্রাইমারি রাজীব ব্রহ্মর দাখিল করা রিভিউ মামলাটি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল। তোমরা সকলেই জানো যে আপার প্রাইমারি মূল মামলাটিও কিন্তু এই রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স তারা করেছিলেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে আপার প্রাইমারি, সে আপার প্রাইমারিতে নিয়োগ চালু করা যাবে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপার প্রাইমারিতে একাধিকবার ইন্টারভিউ এবং প্যানেল প্রকাশের পরেও নতুন করে নিয়োগ শুরু হয়েছিল এবং এখনও হয়তো খুব সামান্য কিছু নিয়োগ বাকি আছে, যেটা নিয়ে বিচারপতি অসন্তোষও প্রকাশ করেছেন কিছুদিন আগেই যে কেন সেই নিয়োগটুকু এখনও করা হয়নি। তো যাই হোক, এই বিষয়ে রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স তারা সেই সময় অর্থাৎ তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে যে রায়টি দেওয়া হয়েছিল সেই রায়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটা এসএলপি ফাইল করেছিল। সেটা ছিল তখনকার যে প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেবের ডিভিশন বেঞ্চে। সেখানে চন্দ্রচূড় সাহেব ছাড়াও জেবি পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্রা এই তিনজন মোট বিচারপতির বেঞ্চ ছিল। তারা কিন্তু এই যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে রায়, সেই রায়টিকেই রেখেছিলেন এবং এই যারা সেই রায়টিকে চ্যালেঞ্জ করে অর্থাৎ রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স তারা যে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, সেই মামলাটাকে বিচারপতিরা ডিসমিস করে দেয় এবং একেবারে প্রাথমিক স্তরেই কিন্তু মামলাটিকে ডিসমিস করে দেওয়া হয়। কারণ আদালত তখন মনে করেছিল যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টি দিয়েছে সেই রায়টি ঠিকই দিয়েছে। তো যাই হোক, এরপরে রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স তারা কিন্তু থেমে থাকেননি। তারা সুপ্রিম কোর্টে আরেকটি রিভিউ পিটিশন ফাইল করে, যে রিভিউ পিটিশনটি ফাইল করার পরে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে আগের মতোই জেবি পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্র স্যার রয়েছেন। তারা এই মামলাটি ডিসমিস করে দেন। এই মামলাটি অর্থাৎ এই রিভিউ পিটিশনের যে মামলাটি সেটা কিন্তু তারা ডিসমিস করে দেন। তারা ডিসমিস করার পেছনে যে তারা জাজমেন্ট প্রকাশ করেছেন সেখানে তারা কারণ হিসেবে দেখিয়েছেন যে এই মামলাটি আসলে ডিফেক্টিভ ছিল, এই মামলাটিতে ত্রুটিপূর্ণ ছিল মামলাটি। তো সেই ত্রুটিগুলো সংশোধন করার জন্য যে এই মামলার পার্টিগুলো তাদের সবাইকেই নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এই যে রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স তারা কিন্তু এই মামলাটির যে ত্রুটি সেই ত্রুটিগুলোকে তারা সংশোধন করেননি। এটা হচ্ছে এক নম্বর। তারপরেও মামলার অর্ডার কপিতে তারপরেও এই রিভিউ পিটিশনের যে অর্ডার কপি বেরিয়েছে সেখানে তারা বিচারপতিরা বলছেন যে তা সত্ত্বেও তারা এই যে পিটিশন সেই পিটিশনের প্রেয়ারটা দেখেছেন এবং তার সঙ্গে জমা দেওয়া ডকুমেন্টসগুলো তারা ঘেঁটে দেখেছেন। তারা সেই পিটিশনের মধ্যে এমন কোনো গ্রাউন্ড দেখেননি যে গ্রাউন্ডের ভিত্তিতে এই পিটিশনটাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে, অর্থাৎ তারা কোনো মেরিট খুঁজে পাননি এই পিটিশনে। তার ফলে তারা এই পিটিশনটাকে সম্পূর্ণভাবে খারিজ করে দেয় এবং এর ফলে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের যে রায় সেটা কিন্তু এক প্রকার ফিক্সড হয়ে গেল বা এক প্রকার নিশ্চিত হয়ে গেল যে সেই রায়টি হয়তো আর পরিবর্তন হবে না। তো আইনি বিষয় হচ্ছে এর পরে আর কিছু করা যায় বা যাবে কিনা। তো সেক্ষেত্রে আমরা সকলেই জানি যে রিভিউ পিটিশনের পরে আরেকটি পিটিশনের প্রভিশন রয়েছে, সেটা হচ্ছে কিউরেটিভ পিটিশন। কিন্তু দেখা যাক সেই কিউরেটিভ পিটিশন এক্ষেত্রে রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স যারা মূল মামলাকারী ছিলেন তারা সেটা করবেন কিনা বা তারা সেটা করার জন্য কোনো পদক্ষেপ নেবেন কিনা সেটা দেখতে হবে। তবে এখনো পর্যন্ত একেবারে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের যে রায় সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আরেকবার কনফার্ম হলো যে সেই রায়টি আপাতত বহাল থাকবে। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই রইল খবর। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।